ওয়েল, তো আজকে ডার্বি ড্রয়ের পর কিন্তু ইস্টবেঙ্গল তোমার সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল। অপরদিকে মোহনবাগানের জন্য কিন্তু 2025-26 সিজনের সুপার কাপ সিজন কিন্তু এন্ড হয়ে গেল। ঠিক আছে, ইস্টবেঙ্গলের সেমিফাইনালে যেতে হলে শুধুমাত্র রাখতো 1 পয়েন্ট, মানে আজকের ম্যাচটা ড্র করতে হতো। সেটা করে কিন্তু ইস্টবেঙ্গল চলে গেল ফার্স্ট সেমিফাইনালে। গ্রুপ সি এর যে টপ করবে তার সাথে কিন্তু প্রথম সেমিফাইনাল খেলবে ইস্টবেঙ্গল। আজকের ম্যাচটা দেখার পর কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে দুটো টিমের প্লেয়ারের মেন্টালিটি, অ্যাপ্রোচ, তারপর তোমার কনফিডেন্স লেভেল, কোচের ট্যাকটিক্স যে কতটা ডিফারেন্স দুটো টিমের মধ্যে, সেটা কিন্তু আজকে পুরোপুরি ক্লিয়ার কাট হয়ে গেল। তো এই বিষয়গুলো নিয়েই কথা বলবো, তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, আমি কিন্তু ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেটস, এরকম প্লেয়ার রিভিউ প্রিভিউ নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই। তোমরা যদি এরকম টপিক পছন্দ করে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশনটা অল করে দিও। যখন আমি ভিডিওটা আপলোড করবো তখনই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো প্রথমে যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে দুটো টিমের কোচের যে ট্যাকটিক্স বা মেন্টালিটি, সেটা নিয়ে প্রথমে কথা বলবো। দেখো, অস্কার ব্রুজো কিন্তু আজকে ক্লিয়ার কাট ছিল যে আজকের ম্যাচটা আমার হারা চলবে না, জিতলে তো খুবই ভালো কথা, ড্র হলেও আমার হারানোর কিছু নেই, উল্টে আমি সেমিফাইনালে কোয়ালিফাই করে যাব। তো সেইভাবে কিন্তু প্লেয়ারদের মধ্যে অ্যাপ্রোচ দেখা গেছে যে আমাদের হারা চলবে না, ডিফেন্সটাকে পোক্ত রেখে, ঠিক আছে, মাঝমাঠ কন্ট্রোল করে কিন্তু আজকের ম্যাচটা খেলে দেখিয়ে দিল অস্কার ব্রুজো যে হ্যাঁ, আমার মধ্যে কিন্তু সেই কোয়ালিটি আছে যেটাকে যদি প্লেয়াররা ফুলফিল করতে পারে তাহলে কিন্তু আমি টিমকে সাকসেস দিতে পারি। খুব ভালোভাবে আজকে দেখা গেছে, এত পরিমাণে প্রেস করেছে ইস্ট বেঙ্গল, মোহনবাগানকে আজকে বলে বলে প্রতিটা পজিশনে কিন্তু বিট করেছে ডিফেন্স বাদ দিয়ে, এতটা ডমিনেট করেছে। হ্যাঁ, কিছু নেগেটিভ পয়েন্ট কিন্তু ইস্ট বেঙ্গলের রয়েছে, সেটা একটু পরে কথা বলবো সেই বিষয়টা নিয়ে। তো আগের ভিডিওতে যেটা নিয়ে কথা বলেছিলাম যে প্রবেবল প্লেইং 11 কি হতে চলেছে, ইস্ট বেঙ্গলে কিন্তু প্রবেবল প্লেইং 11 একদম সেটাই ছিল। মোহনবাগানে কিছু চেঞ্জেস ছিল, 3টে বিদেশি নিয়ে নেমেছিল, রবসন ছিল না, সেক্ষেত্রে কামিংস ছিল না, তার জায়গায় সাহাল খেলেছে, মনভীর খেলেছে। কিন্তু অপরদিকে কোচ হোসে মলিনার ট্যাকটিক্স যদি আমি বলি, আমি দেখে এইটুকুই বুঝতে পেরেছি যে সে কিন্তু পুরো ঘেটে গেছে। মানে কোনো যে প্রপার প্ল্যানিং নিয়ে সে যে নামেনি, বা কোনো যে প্রপার প্ল্যানিং যে তার ছিল না, সে যে গেমটা রিড করতে বারবার ফেল করছে, সেটা কিন্তু আজকের ম্যাচে কিন্তু স্পষ্ট বোঝা গেছে যে মলিনার অ্যাকচুয়ালি ট্যাকটিক্সটা কি ছিল, এটা কিন্তু কেউ বুঝতে পারেনি। ঠিক আছে, আদেও কোনো ট্যাকটিক্স ছিল কিনা, সেই খেলাটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি মোহনবাগানের থেকে। একটা ছন্নছাড়া ফুটবল, শুধু ডিফেন্সই করে গেছে সারা মাঠে, না মাঝমাঠ কন্ট্রোল, না সামনে ফরওয়ার্ডে কিছু করতে পেরেছে মোহনবাগানের। তো এই অ্যাপ্রোচটা আমি দেখতে পাচ্ছিলাম না যে তাদের কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য জিততে লাগতো, সেই জেতার মেন্টালিটিও কিন্তু আমি দেখতে পাইনি যে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে যে সেই মেন্টালিটিটাও আছে যে আমাদের কিন্তু ম্যাচটা জিতে ফিরতে হবে আজকে, না হলে কিন্তু আমরা আজকে মানে গ্রুপ স্টেজ থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, সেই মেন্টালিটি কিন্তু আমরা প্লেয়ারদের মধ্যে একদমই দেখতে পাইনি। ঠিক আছে, উপরন্তু দেখছি যে মাঝমাঠ তোমার বলো, ফরওয়ার্ড তোমার বলো, কন্টিনিউয়াসলি ইস্টবেঙ্গল প্রেস করে গেছে, ইস্টবেঙ্গল খেলে গেছে, অ্যাটাকের পর অ্যাটাক তৈরি করে নিয়ে গেছে। মোহনবাগান শুধু সেগুলোকে ডিফেন্স করছে। হ্যাঁ, জানপ্লান রোডে ভালো ডিফেন্স করেছে, আর ওই পাস দা বল, মানে বল আসছে উড়িয়ে দিচ্ছে ফরওয়ার্ডের দিকে, না মাঝমাঠ থেকে কোনো বিল্ড আপ, না তোমার উইং প্লে সেইভাবে তৈরি হয়েছে, কিচ্ছু তৈরি হয়নি। তো নেগেটিভিটিতে ভরা। আমি জানি না কেন এই টিমটার মধ্যে এরকম সমস্যার সৃষ্টি হয়ে গেল, কি সমস্যা চলছে টিমটার মধ্যে, এটা তো ম্যানেজমেন্টই জানে, বা তার কোচিং স্টাফ জানে, বা প্লেয়াররাই জানে যে কেন মোহনবাগানের অন্দরমহলে এরকম একটা ক্যাওয়াস সৃষ্টি হয়ে গেল। এটার উত্তর কিন্তু আমাদের কারো জানা নেই। তারপরে কথা বলি যে প্লেয়ারদের, দুটো টিমের যে প্লেয়ারদের যে মেন্টালিটি বা অ্যাপ্রোচ, গেমের অ্যাপ্রোচ যে সম্পূর্ণ আলাদা ছিল। ইস্টবেঙ্গলের কথা যদি বলি, ইস্টবেঙ্গল কিন্তু ওই শুরু থেকে বললাম যে একটা কিন্তু ক্লিয়ার কাট ভিশন ছিল যে আমাদের ম্যাচটা আজকে হারা চলবে না, সে যাই হয়ে যাক না কেন। যেরকম ডিফেন্স সলিড, স্পেশালি বলতে হবে মোহাম্মদ রাকিব আর হচ্ছে জয় গুপ্তা, যেইভাবে তোমার ওভারল্যাপে উঠে গেছে, যেইভাবে তোমার অ্যাটাকে যোগ দিয়েছে, যেইভাবে ডিফেন্স করেছে দুটো সাইড ব্যাক, একজন তো তোমার লিস্টনকে চলতে দেয়নি, জয়গুপ্তা তোমার মনভীরকে চলতে দেয়নি, এরকম কিন্তু ডিফেন্স কিন্তু করেছে অনবরত। ঠিক আছে, যখন দেখছি যে লিস্টন কিন্তু রাকিবকে মাঝে মাঝে বিট করে দিচ্ছিল, তখন কিন্তু তার সাপোর্টে কেভিন সিভিলে এসেছিল। তো একটা কিন্তু যথেষ্ট ভালো কম্বিনেশন তৈরি করে ফেলেছে কিন্তু অস্কার ব্রুজো এই টিমটার মধ্যে। আমার এখন দাঁড়িয়ে মনে হচ্ছে যে অস্কার ব্রুজো কিন্তু তার বেস্ট ডিফেন্সিভ লাইন আপ কিন্তু পেয়ে গেছে। ডান দিকে হচ্ছে মোহাম্মদ রাকিব, দুটো স্টপারে কিন্তু তোমার আনোয়ার আলী আর কেভিন সিবেলে, বাঁ দিক থেকে
জয় গুপ্তা বা লাল চুন্নুঙ্গা, ঠিক আছে। তো এই 4-5 জনকে নিয়ে কিন্তু ডিফেন্সে সাজিয়ে নিতে পারবে, এইটুকু কিন্তু বোঝা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, আর যথেষ্ট ভালো খেলছে। আর একজনের কথা স্পেশালি বলা ভালো, সেটা হচ্ছে মোহাম্মদ রাশিদ। কথাটা নিয়ে বলতেই হবে, এত পরিমাণে ওয়ার্কলোড নিয়েছে, এত পরিমাণে তোমার হচ্ছে মাঝমাঠটা কন্ট্রোল করেছে, ব্লকিং করেছে, তোমার স্পেস দেয়নি, একটু স্পেস দেয়নি যে মোহনবাগান যে একটা থ্রু বল বাড়াবে বা কোনো প্লেয়ারকে যে একটু বল দেবে সেইটুকু পর্যন্ত করতে দেয়নি। বল স্ন্যাচিং করেছে, বল ব্লক করেছে, বল তোমার ক্লোজ ডাউন করেছে। তো অনবরত কিন্তু রাশিদ কিন্তু আজকে প্রচন্ড ওয়ার্কলোড নিয়েছে, যথেষ্ট ভালো খেলেছে, পুরো মাঝমাঠটা কিন্তু কন্ট্রোল। রাশিদ আর সাউল যতক্ষণ ছিল এই দুজনে কিন্তু কন্ট্রোল করে গেছে মোহনবাগানকে, মাঝমাঠে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। অনিরুদ্ধ থাপা, তোমার আপুইয়া, হ্যাঁ আপুইয়া কিন্তু ব্লকিং পজিশনে বা তোমার সুইপার পজিশনে যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু উপরের দিকে যে একটা বিল্ড আপ তৈরি করেছে, উপরের দিকে উঠবে, ফরওয়ার্ডে যে বল সাপ্লাইটা দেবে, সেটা কিন্তু আমরা খুবই মিসিং পেয়েছি আজকের ম্যাচে। যেটা আমি আগের ভিডিওতেও কথা বলেছিলাম যে মোহনবাগানের থেকে কিন্তু এই এক্সপেকটেশনটা ছিল না যে একটা বিদেশির শর্টেজ মোহনবাগানের তোমার টিমের মধ্যে, মানে মাঝমাঠে, সেটা কিন্তু খুব ক্লিয়ার কাট কিন্তু এখন বোঝা যাচ্ছে। তারপরে হচ্ছে প্লেয়ারদের কনফিডেন্স। দেখো ইস্ট বেঙ্গল প্রেস করেছে, খুব ভালো কথা, কিন্তু প্রেস কখন করে একটা টিম? যখন সেই প্লেয়ারদের মধ্যে একটা কনফিডেন্স থাকে যে না, এই বলটায় যদি আমি যাই তাহলে কিন্তু বলটা আমি উইন করতে পারবো, বা এই প্লেয়ারের পায়ে বল রয়েছে, আমি ডিফেন্স করব, আমি যে তাকে প্রেসটা করব, আমি বলটা যে জিতবো, সেই যে কনফিডেন্সটা, ঠিক আছে, যে আমি বলটা জিততে পারি, আমি কিন্তু ওর কাছ থেকে বলটা স্ন্যাচ করতে পারি, এই যে একটা কনফিডেন্স যতক্ষণ না পর্যন্ত প্লেয়ারদের মধ্যে থাকবে না, তত কিন্তু তোমার যদি যায়, মানে প্রেসিং এর জন্য যদি যায়, সে কিন্তু কমপ্লিটলি ফেল হবে। তো এই যে প্লেয়ারদের যে মেন্টালিটি বা একটা কনফিডেন্স ইস্ট বেঙ্গল প্লেয়ারদের মধ্যে ছিল, সেটা কিন্তু অনবদ্য, মানে সত্যি বলতে হবে যে অস্কার বুজো নিজের টিমটাকে এমনভাবে তৈরি করেছে, বা প্লেয়ারদের মধ্যে সেই মেন্টালিটিটা যে সে গ্রো করতে পেরেছে, হ্যাটস অফ টু হিম। মোহনবাগানে কিন্তু সেই জায়গাটায় কিন্তু খুবই খুবই ল্যাকিং দেখা গেছে। তোমার লিস্টন বলো, মনবীর বলো, থাপা বলো, এরা কিন্তু কিছুই সেরকম করতে পারেনি। আর সামনে ম্যাকলারেন আর কি বা করবে? বল সাপ্লাই না পেলে ম্যাকলারেন আর কি বা করার আছে? তো এইটা কিন্তু প্রচন্ড বাজেভাবে কিন্তু মোহনবাগানকে সাফার করাচ্ছে প্রতিটা ম্যাচে। দেখো টেম্পোর এগেনস্টে গোললেস ড্র, ঠিক আছে, চেন্নাইয়ের এগেনস্টে জিতেছে, ভালো কথা। ইস্ট বেঙ্গল বা তোমার কোনো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যদি এরকম মেন্টালিটি শো করে, তাহলে তোমার সুপার কাপ কেন, তোমার আইএসএলও এবার কিছু করতে পারবে না যদি এরকমই চলতে থাকে মোহনবাগানের রানটা। 3 নম্বর যেটা হচ্ছে সেটা নিয়ে কথা বলবো, মিডফিল্ড কন্ট্রোল বা অ্যাটাক, ঠিক আছে, অ্যাটাকিং কন্ট্রোল। ডিফেন্স কিন্তু সলিড দুটো টিমেরই ছিল। আমি আগের ভিডিওতে কথা বলেছি যে ইস্টবেঙ্গলের যেরকম ডিফেন্স কম্প্যাক্ট, সেরকম কিন্তু মোহনবাগানের ডিফেন্সও কিন্তু আজকে খুব কম্প্যাক্ট লেগেছে। মেহতাব সিং কিন্তু যথেষ্ট ভালো ডিফেন্স করেছে, সুভাশিস বোস ভালো করেছে, দুটো তোমার হচ্ছে বিদেশি সেন্টার ব্যাক অ্যালবার্টো রড্রিগেজ আর তোমার টম আলরেড যথেষ্ট ভালো কিন্তু ডিফেন্স করেছে। হ্যাঁ, কিছু ফ্লস কিন্তু দেখা গেছে, কিন্তু সেটার সুযোগটা কিন্তু তুলতে পারেনি হামিদ আহাদার, যেটা কিন্তু আমার যতদূর মনে পড়ছে এটা ফার্স্ট হাফেই ছিল, যে একটা লুপিং বল কিন্তু চলে গেছিল, কমপ্লিটলি ফেল করে গেছিল ডিফেন্স লাইন, সেখানে কিন্তু 1:1 চলে গেছিল হামিদ, সেটা কিন্তু বিশাল কাইতের ঠিক একদম বডি বরাবর সে কিন্তু বলটা মেরেছে, আর বিশাল কাইত কিন্তু ফিস্ট করে বার করে দিয়েছে বলটা। একটা সুবর্ণ সুযোগ কিন্তু মিস করেছিল হামিদ সেখানে। তাছাড়া মোহনবাগানে কিন্তু সেরকম কিছুই ভালো হয়নি, না মিডফিল্ডে সেরকম কিছু বল দেখা গেছে, না তোমার উইং বরাবর কোনো বল দেখা গেছে, ফরওয়ার্ড তো ছেড়েই দাও, বল সাপ্লাই না পেলে ফরওয়ার্ডে আর কি করবে। পরে যখন চেঞ্জেস হয়ে রবসন রবিনো নামে, রবসনকে যেরকম একটা হাইপে মোহনবাগান সাইন করিয়েছিল, এখন সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে সে কমপ্লিটলি ফেল করছে কিন্তু বিষয়টা, যে সেই রকম কোনো ইম্প্যাক্ট দিতে পারছে না। মনবীর সিং কেন খেলছিল, কি পজিশনে খেলছিল, বা আদেও কি গেমটা খেলছিল না কি করতে এসেছিল, মাথাবাড়ি করতে এসেছিল, সেটা কিন্তু বোঝা যায়নি। মনবীর সিং এর কিন্তু সেরকম কোনো ইম্প্যাক্ট আজকের ম্যাচে আমি দেখতে পাইনি। হ্যাঁ, আপুইয়া যথেষ্ট ভালো খেলেছে, ভালো ব্লক করেছে। একটা কথা বলবো যে আপুইয়া যদি নিচে না থাকতো, মানে সুইপার পজিশনে যদি আপুইয়া না থাকতো, তাহলে কিন্তু আজকে কিন্তু ডেড ব্লকটা ইস্টবেঙ্গল ভেঙে দিতে পারতো। ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো ডেড ব্লক ভেঙে দিতে পারতো, কিন্তু বার কোথাও আজকে আবার ইস্টবেঙ্গলের পক্ষপাতিত্ব ছিল। আজকে কিন্তু আবার সেই বারে বল লেগে কিন্তু গোলটা হয়নি, বিপিনের হেডার ছিল একটা। তো যাই হোক, এই নিয়ে কিন্তু আজকের ম্যাচটা শেষ হয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট ভালো ডমিনেটিং গেম প্লে শো করেছে। এবার যেটা কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের যে নেগেটিভ পয়েন্টটা নিয়ে। আমি দুটো জায়গা নিয়ে কথা বলবো। এক হচ্ছে মৃগুয়েল ফিগোয়ের। আমি জানি না মৃগুয়েলে হঠাৎ করে কি হলো,
এতটা কেন স্লো লাগলো ওকে? আমি সিরিয়াসলি জানি না যে ওর কোনো হিডেন ইনজুরি আছে কিনা, বা আজকের ম্যাচের জন্য ও আদৌ ফিট ছিল কিনা, বা ওর কোনো যে একটা মাঠটা প্রচন্ড ভেজা ছিল, বৃষ্টি হচ্ছিল, সেটাতেও সমস্যা হচ্ছিল কিনা, এটা কিন্তু আমি সত্যি বুঝতে পারিনি যে মিগুয়েলের আজকে কি হলো, এরকম কেন ওকে স্লো লাগছিল আজকের ম্যাচে। ঠিক আছে, ভালো খেলেছে, ঠিক আছে, স্কিলটা সেইভাবে সেই অর্থে কিন্তু দেখাতে পারেনি, জায়গা নেওয়ার চেষ্টা করেছে, বল কিন্তু ডেলিভার করার চেষ্টা করেছে, কিন্তু মিগুয়েল যেরকম একটা ইম্প্যাক্ট রাখে ম্যাচে বা টিমে, যে থ্রু বলগুলো দেয়, সেই মিগুয়েল সুলভ খেলা কিন্তু আজকে মিগুয়েল কিন্তু তুলে ধরতে পারেনি। তো এই একটা নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে মিগুয়েলের থেকে আজকে। আর একটা যেটা হচ্ছে সেটা কিন্তু ফিনিশিং। মানে হামিদের কথা তো আমি বললামই যে 1:1 মিস করেছে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে ভালো খেলুক খারাপ খেলুক হামিদ কিন্তু গোল পাচ্ছে। তো কোথাও আজকে কিন্তু সেই কনফিডেন্সটা হামিদের মধ্যে দেখা যাচ্ছিল, কিন্তু আমার কোথাও মনে হয় যে ওই যে 1:1টা মিস করার পর হামিদ কিন্তু নিজের প্রতি একটু মানে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। তারপরে মানে এইভাবে একটা 1:1 মিস করা স্বাভাবিক, প্রতিটা প্লেয়ারেরই একটা খারাপ লাগা তো আছেই, তাও আবার ডার্বির মতন ম্যাচে যেখানে কিন্তু তোমার পয়েন্টসটা ম্যাটার করে, সেখানে যদি একটা গোল হয়ে যেত, ডেডলকটা যদি ভেঙে দিতে পারতো, মোহনবাগান কিন্তু ফার অ্যাহেড হয়ে যেত সেই ম্যাচটা থেকে। তো সেই প্রেশারটা কিন্তু হামিদের মধ্যে ছিল। হামিদ যখন তোমার সাবস্টিটিউট হয়ে হিরোশি আসে, হিরোশিকে মারাত্মক স্লো লাগছে ওর। হ্যাঁ, ওর বডি কন্ট্রোল কিন্তু অতটা নেই, সেটা আমরা জানি, ওর ফিজিকটা অতটা ভালো না ওর তোমার হাইটের চাইতে, কিন্তু এতটা স্লো লাগছে যখন দেখবে একটা 16 রান যখন নিচ্ছিল না, ও কিন্তু আরেকটু যদি স্পিডি রান ও যদি নিতে পারতো, হ্যাঁ বয়সটাও বেড়ে গেছে সেটাও একটা ফ্যাক্টর, ও যদি একটু স্পিডি রান নিতে পারতো, সেই জায়গায় যদি ডেভিড খেলতো, আমার যতদূর মনে হয় সেই ক্ষেত্রে কিন্তু ডেডলকটা ভেঙে দিতে পারতো। কারণ 1:1 কোনো ডিফেন্ডার কিন্তু সেই জায়গায় ধরার মতন ছিল না, কিন্তু সেখানে একটা স্লো রানের জন্য কিন্তু সেই বলটা কিন্তু ক্লোজ ডাউন হয়ে গেল, বা শটটাই অবশ্য নেয়নি। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আমার একটু মাইনাস লাগছে যে ফিনিশ ইস্টবেঙ্গল চান্স প্রচুর ক্রিয়েট করেছে কিন্তু আজকে, কিন্তু যেটা দরকার ছিল যে গোলটা হওয়াটা যে দরকার ছিল, সেই গোলটা কিন্তু হয়নি। তো ইস্টবেঙ্গলের এই 3টে ম্যাচ নিয়ে আমি যদি ইস্টবেঙ্গলের এই 3টে ম্যাচের নিরীক্ষে আমি যদি দেখি, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু খুব একটা আহামরি কিছু ভালো খেলেনি এই গ্রুপে। ঠিক আছে, ডেম্পোর বিরুদ্ধে কিন্তু একটা 2-2 একটা ড্র, যেটা ডেভাস্টেটিং একটা রেজাল্ট। তারপরে চেন্নাইয়ের বিরুদ্ধে কিন্তু 4-0 জিতেছিল অবশ্যই, কিন্তু ডার্বি আজকের ম্যাচটায় কিন্তু ড্র করেছে। হ্যাঁ অবশ্যই ট্যাকটিক্যালি বা ম্যাথামেটিক্যালি দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গল একদম ঠিক খেলেছে, যে আজকের ম্যাচটা ড্র হলেও হয়ে যেত। ইস্টবেঙ্গলের যে জিততে হতো সেরকম পজিশনে কিন্তু ছিল না, যেটা মোহনবাগানের ছিল। ইস্টবেঙ্গল কোয়ালিফাই করেছে, খুব ভালো কথা। এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের নেগেটিভ পয়েন্ট। মোহনবাগানের নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলতে গেলে বহুত নেগেটিভ পয়েন্ট আছে। ঠিক আছে, প্রথম কথা, কোচ তার ট্যাকটিক্যাল যে ফেইলিওর আজকে হয়েছে, গেমটা যে সে রিড করতে বারবার ফেল করছিল। ফার্স্ট হাফে যদি গেমটা পুরো দেখে থাকো, তাহলে একটা জিনিস অবশ্যই ফিল করবে যে ইস্টবেঙ্গল অ্যাটাক তৈরি করছে, মাঝমাঠ থেকে বিল্ডার তৈরি করছে, উইং প্লে ভালো খেলছে, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ডিফেন্সটা করে যাচ্ছে, শুধু ডিফেন্স করে গেছে। বল যখনই পায়ে পেয়েছে ক্লিয়ার করে কিন্তু ফরওয়ার্ডে দেওয়ার চেষ্টা করেছে, মানে বারবার সেই লং বল থিওরি বলি না, সেই লং বল থিওরি, সেটা কাজে আজকে একদমই লাগেনি। ঠিক আছে, আগের ম্যাচে লেগেছিল কিন্তু আজকের ম্যাচে একদমই লাগেনি। আজকে কিন্তু তোমার অস্কার বুজো কিন্তু এই জিনিসটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করেছিল যে ওদের লং বলটা কিন্তু আটকাতে হবে আমাদের। সেক্ষেত্রে আনোয়ার, কেভিন সিভেলে যথেষ্ট কিন্তু ভালোভাবে কিন্তু এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে। তো গেম প্লেতে কিন্তু পুরোপুরি ফেল হয়েছে আজকে মলিনা। অস্কার কিন্তু যথেষ্ট ভালোভাবে কিন্তু বিট করে গেল আজকে গেম প্লেতে। দ্বিতীয় কথা হচ্ছে প্লেয়ারদের কনফিডেন্সের যে অভাব, কোথাও ফিটনেসের অভাব, যে এতটা মোরাল যে ডাউন হয়ে গেছে মোহনবাগানের প্লেয়ারদের, সেটা কিন্তু আজকের ম্যাচে অবশ্যই দেখা গেছে। শেষে মানে ধরো 15 মিনিট বাকি, 80 মিনিট বা 75 মিনিট যখন ম্যাচের হয়ে গেছে বয়স, তখন কিন্তু একটা চাগাত দেখা দিল যে না, আমাদের কিন্তু এই ম্যাচটা জিততে হবে, না জিতলে কিন্তু আমরা গ্রুপ স্টেজ থেকেই বেরিয়ে যাব। ঠিক আছে, তখন দেখা যাচ্ছে একটা চাগাত দেখা দিল যখন ফ্রেশ লেগ তোমার আসলো, মানে চেঞ্জেস গুলো আসলো, তখন কিন্তু একটা দেখা গেল যে না, একটা খিদে দেখা যাচ্ছে, তাও যেই রকম খিদে দেখার কথা, যে গোলের জন্য একটা মরিয়া, সেই রকম কিন্তু আমরা দেখতে পাইনি। আমি আগের ভিডিওতেই বলেছিলাম জেসন কামিংস বলো, রবসান রবিনা বলো, এরা কিন্তু একদম ফিট নেই। দিমি পেট্রোস বলো, এরা কিন্তু একদমই ফিট নেই। সেটা কিন্তু আজকেও দেখা গেল যে রবসান রবিনো একটা ভালো সুযোগ কিন্তু পেয়ে গেছিল, ম্যাচের হয়তো 2 মিনিট বয়স ছিল, 93 মিনিটের মতন সময় তখন অতিক্রম হয়ে গেছে। হ্যাঁ, তখন কিন্তু
প্রায় প্রায় তোমার ইস্ট বেঙ্গল ডিফেন্স কিন্তু কমিট করে গেছিল, শুধুমাত্র প্রভসুখান সিং গিল সামনে দাঁড়ানো ছিল, বলটা কিন্তু ঠিক বারের উপর থেকে মেরে দিল। ঠিক আছে, তো এই যে প্লেয়ারদের যে মেন্টালিটির কোথাও একটা অভাব, কোথাও নেগেটিভিটি প্লেয়ারদের ঢুকে গেছে, এই জিনিসটা থেকে কিন্তু তোমার ওভারকাম করতে হবে এই টিমটার প্রত্যেকটা প্লেয়ারদের, ইভেন কোচেরও। তো আশা করি মোহনবাগান এইগুলো থেকে তোমার হচ্ছে ওভারকাম করে নেবে, কারণ স্টারে স্টারে টিমে ভরা, তারা কিন্তু প্রেশারটা নিতে জানে, তারা জানে এই পজিশন থেকে কিভাবে নিজেদেরকে বার করতে হয়। আশা করি ভালো করবে। তো তাদের জন্য তো সুপার কাপ শেষ হয়ে গেল, ইস্ট বেঙ্গল তোমার সেমিফাইনালে গেল। এবার গ্রুপ সি থেকে কে টপ করে, তোমার পাঞ্জাব নাকি বেঙ্গালুরু, সেটা হচ্ছে দেখার বিষয়। সময় কথা বললো 6 তারিখ অবধি চলবে, তার মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে যে সেমিফাইনালে কে করবে। আর সাউল ক্রেসপো যে একটা ইনজুরি হয়েছে ছোট, জানি না, আমার খুব খারাপ লাগছে যে স্ট্রেচারে করে সাউল ক্রেসপো বাইরে গেল, খুব যেন একটা মেজর ইনজুরি যেন না হয়। অবশ্যই ইস্ট বেঙ্গলের হাতে প্রায় 1 মাসের কাছাকাছি কিন্তু সময় আছে, 1 মাস বলাটা খুব ভুল হবে, 20 থেকে 22 দিনের একটা কিন্তু গ্যাপ পেয়ে গেল ইস্ট বেঙ্গলের। কারণ আমরা জানি ইন্টারন্যাশনাল ব্রেক আসছে, ইন্ডিয়ার ম্যাচ রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, তো সেই ব্রেকটা কিন্তু পেয়ে গেল, একটা ভালো সুযোগ কিন্তু পেয়ে গেল। 25 তারিখ থেকে 31 তারিখের মধ্যে 6টা দিনের মধ্যে 7টা দিনের মধ্যে কিন্তু 3টে ম্যাচ খেলে গেছে। তো প্লেয়ারদের একটা ফ্যাটিক অপশন তো অবশ্যই থাকবে, তো সেখান থেকে কিন্তু প্লেয়াররা রেস্ট পাবে। তো দেখা যাক এবার কি হয়, সেমিফাইনালে ইস্ট বেঙ্গলের মুখোমুখি কোন দল হয়, ইস্ট বেঙ্গল কি আদেও সেমিফাইনাল জিতে ফাইনালে কিন্তু রিচ করতে পারবে, সেটাও দেখার বিষয়। তো আজকের ভিডিওটা এই অবধি, বেশি আর লেন্দি করছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্রথমবার আসলে। তো আজকের জন্য এইটুকুই, চলো আজকের জন্য শুভরাত্রি।